জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, প্রোগ্রাম মাস্টার্স প্রিলিমিনারি, কোর্স কোড 411907, কোর্সের নাম বাংলাদেশের লোক প্রশাসন, লেকচার নম্বর 5, লেকচারের শিরোনাম প্রশাসনিক কেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ এবং জবাবদিহিতা। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী অধ্যাপক, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা প্রশাসনিক কেন্দ্রীকরণের সংজ্ঞা বলতে পারবে। প্রশাসনিক কেন্দ্রীকরণের সুবিধা এবং অসুবিধাসমূহ বর্ণনা করতে পারবে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সংজ্ঞা বর্ণনা করতে পারবে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুবিধা এবং অসুবিধা বর্ণনা করতে পারবে। প্রশাসনিক জবাবদিহিতার সংজ্ঞা বর্ণনা করতে পারবে এবং প্রশাসনিক জবাবদিহিতার কৌশল বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে একটি শব্দ এবং কয়েকটি চিহ্ন দেখতে পাচ্ছ। তোমরা কি ধারণা করতে পারো আজকের আলোচ্য বিষয় কি হতে পারে? আমরা আজকের আলোচ্য বিষয় একটু পরেই জানব। সে পর্যন্ত অপেক্ষায় থাকার অনুরোধ করছি। প্রশাসনিক কেন্দ্রীকরণ। প্রশাসনিক কেন্দ্রীকরণ সংগঠনের অন্যতম নীতি। এর মূল কথা হলো প্রশাসনের ক্ষমতাকে এক হাতে বা এক জায়গায় কেন্দ্রীভূত বা পুঞ্জীভূত করে রেখে দেয়া। এর ফলে কেন্দ্রের চাপ অত্যাধিক বৃদ্ধি পায় এবং স্থানীয় নেতৃত্বের বিকাশও বিঘ্নিত হয়। কেন্দ্রীকরণের ফলে স্থানীয় পর্যায়ে অসন্তোষের সৃষ্টি হয়, তবে এর ফলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আলোচনা করছি প্রশাসনিক কেন্দ্রীকরণের সুবিধা সম্পর্কে। প্রশাসনিক কেন্দ্রীকরণের মাধ্যমে প্রশাসনে বিবিধ সুবিধা অর্জিত হয়। এই নীতি গ্রহণের মাধ্যমে যে কোনো পরিস্থিতি দ্রুততার সাথে মোকাবিলা করা যায়। ফলে প্রাণহানি বা জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে রোধ করা সম্ভব। প্রশাসনিক কেন্দ্রীকরণের ফলে সমগ্র প্রশাসনে সকল কর্মকাণ্ডের সমরূপতা নিশ্চিত হয়, অর্থাৎ পুরো প্রশাসন জুড়েই এক ধরনের এবং এক উপায়ে কর্মকাণ্ডসমূহ বাস্তবায়ন করা হয়ে থাকে। ফলে প্রশাসনে ঐক্য প্রতিষ্ঠিত হয়। এর ফলে বিভিন্ন দুর্যোগ বা দুর্ঘটনা একটি জায়গা থেকে নির্দেশনা পেয়ে সমাধান করা হয়। ফলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব হয়। প্রশাসনিক কেন্দ্রীকরণের ফলে কেন্দ্র সবসময় স্থানীয় কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণ করেন। ফলে স্থানীয় পর্যায়ে অনিয়ম, অপব্যবহার বা দুর্নীতির সুযোগ খুব কম থাকে, যা প্রশাসনের জন্য সুবিধাজনক। সামগ্রিকভাবে বলা চলে যে প্রশাসনিক কেন্দ্রীকরণ
প্রশাসন পরিচালনার ক্ষেত্রে কখনো কখনো অসুবিধাজনক হলেও অনেক ক্ষেত্রেই স্বস্তি বয়ে আনে। এই পর্যায়ে আলোচনা করছি প্রশাসনিক কেন্দ্রীকরণের বিবিধ অসুবিধা প্রসঙ্গে। প্রতিটি নীতিরই সুবিধা যেমন থাকে তেমনি অসুবিধাও থাকে। প্রশাসনিক কেন্দ্রীকরণের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। প্রশাসনিক কেন্দ্রীকরণের বিবিধ ধরনের সুবিধা যেমন রয়েছে তেমনি রয়েছে অসুবিধা। এই নীতি বাস্তবায়নের ফলে কেন্দ্রমুখী কাজের চাপ বৃদ্ধি পায়, ফলে সেবা প্রদান বিঘ্নিত হয় এবং কেন্দ্রে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন সময় অনিয়মের সুযোগ পেয়ে থাকেন, দুর্নীতির সুযোগ পেয়ে থাকেন এবং গ্রাহক হয়রানি করে থাকতে পারেন। কেন্দ্রীকরণের ফলে স্থানীয় পর্যায়ে প্রতিভা নষ্ট হয়, স্থানীয় পর্যায়ে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির প্রক্রিয়া বিঘ্নিত হয়, তাদের মধ্যে সবসময় অসন্তোষ বিরাজ করে থাকে। এর ফলে স্থানীয় পর্যায়ে সমস্যা মোকাবেলায় দেরি হয়ে যায়। সব সময় সিদ্ধান্ত কেন্দ্র থেকে আসবে এরকম অপেক্ষার কারণে স্থানীয় পর্যায়ে যে কোনো দুর্যোগ বা দুর্ঘটনা মোকাবেলা অসুবিধাজনক হয়ে ওঠে, ফলে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, যান ও মালের ক্ষয়ক্ষতি হয়। কেন্দ্রীকরণের ফলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিলম্বিত হয়, যা প্রশাসনের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় কেন্দ্রীকরণের মাধ্যমে ব্যয় সাশ্রয় করা গেলেও অনেক সময় তা ব্যয় বৃদ্ধিও করে থাকে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ সংগঠনের অন্যতম নীতি। এর মূল কথা হলো প্রশাসনের ক্ষমতাকে এক হাতে বা এক জায়গায় কেন্দ্রীভূত না রেখে একে স্থানীয় বা নিম্ন স্তরে বন্টন করে দেয়া। এর ফলে একদিকে যেমন কেন্দ্রের চাপ কমে, একই সাথে স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটে। তবে এর ফলে কিছু অসুবিধাও হয়ে থাকে, যেমন এর কারণে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ বাধাগ্রস্ত হয়। আমরা দুটো প্রামাণ্যের সংজ্ঞা আলোচনা করব। এল.ডি. হোয়াইট এর মতে বিকেন্দ্রীকরণ বলতে বোঝায় আইন, বিচার বিভাগীয় এবং প্রশাসনিক কর্তৃত্ব সরকারের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে হস্তান্তর। আবার অধ্যাপক ডুয়ার্ট ওয়াল্ডো এর মতে বিকেন্দ্রীকরণ এমন এক প্রবণতা নির্দেশ করে যেখানে প্রশাসন ও দায়িত্ব কেন্দ্রীয় কর্তৃপক্ষ হতে আঞ্চলিক ও স্থানীয় সংস্থাসমূহের নির্দিষ্ট স্থানীয় অবস্থার সাথে খাপ খাওয়ানোর উদ্দেশ্যে হস্তান্তর করা হয়। এবার দেখা যাক প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কি কি সুবিধা আছে সেই বিষয়গুলো। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের বিভিন্ন ধরনের সুবিধা আছে, আমরা সেগুলো উল্লেখ করছি। প্রথমত, স্থানীয় নেতৃত্বের বিকাশ। বিকেন্দ্রীকরণের ফলে স্থানীয় পর্যায়ে কাজ এবং ক্ষমতা বন্টন করা হয়, ফলে তারা কাজ করার সুযোগ পায় এবং তাদের নেতৃত্বের বিকাশ ঘটে। একই সাথে তাদের মধ্যে এক ধরনের স্বাচ্ছন্দ্য কাজ করে, তাদের মধ্যে দক্ষতা সৃষ্টি হয়। পরবর্তীতে তারা কেন্দ্রীয় সরকারের বা রাষ্ট্রের আরো বড় বড় দায়িত্ব তারা পালন করার মতো সক্ষম হয়। বিকেন্দ্রীকরণের দ্বিতীয় সুবিধাটি হলো এর ফলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়। বিকেন্দ্রীকরণের ফলে স্থানীয় পর্যায়ে কর্তৃত্ব অর্পণ করা হয়, এর ফলে ব্যাপক হারে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়।
অনেক কর্মচারী নিয়োগ দেওয়া হয়। যারা নিয়োগ পান তারা অনেক দায়িত্ব পালন করে থাকেন এবং মতামত প্রকাশ করে থাকেন। এর ফলে তাদের মধ্যে এক ধরনের আন্তরিকতা, তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা নিশ্চিত হয়, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত সুবিধা। বিকেন্দ্রীকরণের ফলে কেন্দ্রের সাথে অঞ্চলের যোগাযোগ প্রতিষ্ঠা হয়। কেন্দ্র বিভিন্ন অঞ্চল বা স্থানীয় সংস্থার সাথে বিভিন্ন বিষয়ে তাদের মতামত প্রকাশ করে, অঞ্চল সেগুলো কাজ করে থাকে। এর ফলে কেন্দ্র এবং অঞ্চলের মধ্যে এক ধরনের সুবিধাজনক, এক ধরনের সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠা হয়। সমন্বয়ের সহায়ক। বিকেন্দ্রীকরণের ফলে প্রশাসনের কেন্দ্রে চাপ কমে যায়, ফলে কেন্দ্রের কর্মকর্তারা আঞ্চলিক কাজগুলো সমন্বয়ের সুযোগ পান। কোথাও কোনো গ্যাপ তৈরি হলে, কোথাও কোনো শূন্যতা তৈরি হলে তারা সেগুলো পূরণ করার চেষ্টা করেন, ভুল হলে সেগুলো সংশোধনের চেষ্টা করেন। এভাবে সমন্বিতভাবে সংগঠনের কাজ এগিয়ে যায়। কাজের গতিশীলতা আনয়ন। বিকেন্দ্রীকরণ কার্যকর হলে একসাথে অনেক ইউনিটের কাজ চলে, অনেকগুলো স্থানীয় সংস্থায় বা স্থানীয় পর্যায়ে কাজ চলে, যা দ্রুততার সাথে কর্মসম্পাদনে সহায়ক। এর ফলে সময়ের হ্রাস হয় এবং কাজে গতি আসে, প্রশাসনিক সংগঠনের সাফল্য দ্রুত সম্পাদিত হয়। বিকেন্দ্রীকরণ একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো কেন্দ্রের চাপ হ্রাস। বিকেন্দ্রীকরণের ফলে কর্মবন্টন হয়, এর ফলে কেন্দ্রের চাপ কমে আসে। ফলে এই সময় তারা অঞ্চলের কাজের তদারকি করতে পারে, নতুন নতুন পরিকল্পনা করতে পারে, ভুল ত্রুটিগুলা সংশোধন করার সুযোগ পায়। এটা সংগঠনের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক। বিকেন্দ্রীকরণ সংগঠনের এমন একটা নীতি যার মাধ্যমে আঞ্চলিক কর্মীদের মানসিক সন্তুষ্টি অর্জিত হয়। আঞ্চলিক কর্মীরা এর ফলে দায়িত্ব পান, কাজ করার সুযোগ পান, তাদের মধ্যে উদ্দীপনার সৃষ্টি হয়, তাদের মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি হয়, তাদের মধ্যে আন্তরিকতার সৃষ্টি হয়। তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করে, তাদের ক্ষমতায়ন ঘটার ফলে তারা স্বাধীনভাবে সৃষ্টিশীল কাজ করতে সুযোগ পায়, যা তাদের মানসিক সন্তুষ্টির সহায়ক। আঞ্চলিক কর্মকর্তাদের স্বাধীনতার প্রসার। বিকেন্দ্রীকরণের মাধ্যমে আঞ্চলিক কর্মকর্তাগণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ পান। তাদেরকে বিশেষ বিশেষ ক্ষমতা দেওয়া হয়। এর ফলে তাদের আত্মতৃপ্তি আসে, তারা কেন্দ্রের উপর মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না, যে কারণে তারা সন্তুষ্টির সাথে কাজ করে থাকে। এটা অত্যন্ত সংগঠনের জন্য সুবিধাজনক একটা নীতি। বিকেন্দ্রীকরণ আরেকটি সুবিধা হলো এর ফলে সংগঠনের প্রত্যাশিত নিয়ন্ত্রণ সহজ হয়। বিকেন্দ্রীকরণের কারণে কর্মবন্টন হয়, ফলে কেন্দ্র চাপমুক্ত হয় এবং এই সময় তারা অঞ্চলের কাজে তদারকি করতে পারে এবং প্রত্যাশিত নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, যা সংগঠনের জন্য সাফল্য বয়ে আনে। বিকেন্দ্রীকরণের ফলে বঞ্চিত অঞ্চলকে অনেক সময় সংযুক্তির সুযোগ ঘটে। বিশেষ করে সকল অঞ্চলসমূহকে কর্ম বন্টন করার পরে বা ক্ষমতা বন্টন করার পরে প্রয়োজন হলে কোনো অঞ্চল যদি পিছিয়ে থাকে
তাদেরকে কেন্দ্রের সাথে সংযুক্ত করা হয় এবং তাদের প্রতি বিশেষ নজর দেওয়া হয়, তাদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড এবং সামগ্রিক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়। এটি পিছিয়ে পড়া অঞ্চলের জন্য অত্যন্ত সুবিধাজনক। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের যেমন অনেকগুলো সুবিধা আছে, আবার বেশ কিছু অসুবিধাও রয়েছে। আমরা এবার সেই বিষয়গুলো আলোচনা করব। প্রথমত যদি উল্লেখ করা হয়, সেটি জাতীয় সমরূপতা নষ্ট হয়। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে কর্ম এবং কর্তৃত্ব বণ্টিত হয়, ফলে এক একটি অঞ্চল এক একভাবে কাজ করে, যা জাতীয় সমরূপতা নষ্ট হয় এবং সেটা কাজ করতে অনেক ক্ষেত্রে অসুবিধা তৈরি। কর্মচারীদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ হয়। বিকেন্দ্রীকরণের ফলে কর্মচারীগণ জাতীয় স্বার্থের পরিবর্তে কেবল স্থানীয় স্বার্থকে গুরুত্ব দেয়, ফলে তাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ হয়। তারা জাতীয় চিন্তার পরিবর্তে আঞ্চলিক চিন্তা করে, তাদের মধ্যে আঞ্চলিকতা বোধ জেগে ওঠে। মাঝে মধ্যে মাঝে মধ্যে অঞ্চলসমূহের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বা সংঘাতেরও সৃষ্টি হতে শোনা যায়। বিশেষীকরণ ও কারিগরি ক্ষেত্রে বাধার সৃষ্টি। বিকেন্দ্রীকরণের ফলে প্রশাসনকে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে বিভক্ত করা হয় এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটগুলো অনেক সময় কারিগরি ও কর্ম বিশেষীকরণের উপযোগী থাকে না, কারণ একটি বৃহৎ ইউনিটের জন্য যেভাবে বরাদ্দ দেওয়া হয় বা যে ক্ষেত্রে কারিগর বা প্রকৌশলী সেট করা যায়, সেটা ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটের পক্ষে কাজ করা সম্ভব হয় না, যা কারিগরি ক্ষেত্রে বা টেকনিক্যাল ক্ষেত্রে কাজ করার জন্য অনুকূল নয়। প্রশাসনিক ব্যয় বৃদ্ধি। বিকেন্দ্রীকরণের ফলে প্রশাসনের ইউনিট সমূহের মধ্যে ক্ষমতা বা কর্তৃত্ব অর্পণ করা হয়। এর ফলে তাদের মধ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার একটা প্রতিযোগিতা বা একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এ কারণে তারা অনেক অপ্রয়োজনীয় খাতে অনেক সময় ব্যয় করে থাকে, যা সম্মিলিতভাবে জাতীয় অর্থের উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়, ব্যাপক অপচয় ডেকে আনে। ক্ষমতার অপব্যবহার। বিকেন্দ্রীকরণের ফলে প্রশাসনিক ক্ষমতা স্থানীয় পর্যায়ে অর্পিত হয়। এই স্থানীয় পর্যায়ে যারা ক্ষমতাবান হন, তারা অনেক সময় নিজের ক্ষমতাকে অপব্যবহার করে থাকেন, বিভিন্ন রকমের অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্য ইত্যাদি করে থাকেন, যা সংগঠনের জন্য ক্ষতির কারণ হয় এবং সামগ্রিকভাবে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয় এবং নানা রকমের জটিলতার সৃষ্টি হয়। সেবার মান হ্রাস। বিকেন্দ্রীকরণের ফলে আঞ্চলিক পর্যায়ে যেসব কর্মচারী নিযুক্ত হয়, তাদের মান সঠিক যেমন থাকে না, তেমনি জবাবদিহিতও থাকে না। এক এক অঞ্চল এক একভাবে কাজ করে, এক এক পরিকল্পনায় কাজ করে, ফলে সামগ্রিকভাবে সেবার মান কমে যায়। কেন্দ্রের নিয়ন্ত্রণ কম থাকে বলে তারা অনেক সময় স্বেচ্ছাচারের আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে, যা সেবা গ্রহীতার জন্য অত্যন্ত ক্ষতিকারক। প্রশাসনিক জবাবদিহিতা সুশাসন প্রতিষ্ঠার অন্যতম উপায়। প্রত্যেক দেশের জন্য প্রশাসনিক জবাবদিহিতা অপরিহার্য। বাংলাদেশ সংবিধানের ২১-২ নং অনুচ্ছেদে বলা হয়েছে, সকল সময়ে জনগণের সেবা করার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। শাসন কর্তৃপক্ষের মধ্যে যখনই জবাবদিহিতার মনোভাব দেখা যাবে, তখনই বোঝা যাবে তাদের দ্বারা সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। জবাবদিহিতা না থাকলে সরকারি নীতি নির্ধারণ ও নীতি বাস্তবায়ন পক্ষপাতদুষ্ট হয়ে পড়ার আশঙ্কা থাকে। বস্তুত
জবাবদিহিতা ব্যতীত কোনো দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করতে পারলে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব বলে আশা করা যায়। প্রশাসনিক জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য প্রশাসনিক দুর্নীতি প্রতিরোধ করা প্রয়োজন। একই সাথে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা, প্রশাসনের যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে, প্রশাসনকে রাজনীতি মুক্ত করতে হবে, পদোন্নতি, বদলি, নিয়োগ প্রভৃতি কেবল মেধা ও দক্ষতার ভিত্তিতে নিশ্চিত করতে হবে। এছাড়া প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার জন্য জনগণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনগণকে সচেতন করতে পারলেই কেবল প্রশাসনিক জবাবদিহিতা আমরা আশা করতে পারি। সুতরাং জনসচেতনতা বৃদ্ধিও প্রশাসনিক জবাবদিহিতার জন্য অত্যন্ত প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, আলোচনা করছি প্রশাসনিক জবাবদিহিতার বিভিন্ন কৌশল সম্পর্কে। যে সকল উপায়ে প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা যেতে পারে, এই সকল কৌশল সমূহকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। প্রথমত অভ্যন্তরীণ জবাবদিহিতা এবং দ্বিতীয়ত বাহ্যিক জবাবদিহিতা। অভ্যন্তরীণ জবাবদিহিতা বলতে বোঝায় প্রশাসনের অভ্যন্তরীণ কর্মকৌশলের মধ্য দিয়ে প্রশাসনের সাথে সংযুক্ত ব্যক্তিবর্গের সকলের জবাবদিহিতা নিশ্চিত করা। আর বাহ্যিক জবাবদিহিতা বলতে বোঝায় প্রশাসনের বাহ্যিক পরিবেশ, সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম, আইন প্রয়োগকারী সংস্থা বা সরকারের অন্য কোনো সংস্থার মধ্য দিয়ে জবাবদিহিতা নিশ্চিত করাই হলো বাহ্যিক জবাবদিহিতা। আমরা পরবর্তী স্লাইডগুলোতে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা শুনব। অভ্যন্তরীণ জবাবদিহিতা। অভ্যন্তরীণ জবাবদিহিতার কৌশলগুলোর মধ্যে প্রথম হলো প্রশাসনিক নেতৃত্ব। প্রশাসনিক নেতৃত্ব যে কোনো প্রতিষ্ঠানে জবাবদিহিতা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ কৌশল বা মাধ্যম। যেহেতু ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পদসোপান ভিত্তিক নিয়ন্ত্রণের মধ্য দিয়ে অধস্তনের জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন, তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যথাযথ নেতৃত্ব জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। সংস্থার কর্মকর্তাগণ আনুষ্ঠানিক নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের ব্যক্তিগত প্রভাব, সহনশীলতা ও মধুর ব্যক্তিত্বের মাধ্যমেও কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কার্যকর প্রভাব বিস্তার করতে পারেন এবং অতি সহজেই তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন। কর্মী ব্যবস্থাপনা অভ্যন্তরীণ উপায়ে জবাবদিহিতা নিশ্চিতের আরেকটি কার্যকর উপায়। একটি প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ডের সফলতা ও ব্যর্থতাও নির্ভর করে এই কর্মী ব্যবস্থাপনার উপর। দক্ষ কর্মচারী নিয়োগ, তাদের সময়মতো পদোন্নতি, যথাযথ প্রশিক্ষণ, প্রয়োজনীয় বদলি, কর্মকাণ্ডের মূল্য নিরূপণ, কার্যবিধি প্রণয়ন ও তা বাস্তবায়ন, বার্ষিক প্রতিবেদন প্রভৃতি সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ দায়িত্ব পালন করেন। যথাযথ কর্মী ব্যবস্থাপনার মাধ্যমেই জবাবদিহিতা প্রশাসনিক উপায়ে এবং অভ্যন্তরীণ উপায়ে নিশ্চিত করা সম্ভব। দক্ষতা জরিপ, এর মাধ্যমেও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।
প্রতিটি প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন এবং অধস্তন কর্মচারীর মধ্যে একটা কার্যগত সম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অধস্তন কর্মচারীদের দক্ষতা নিরূপণ করতে পারেন এবং এই দক্ষতা অনুযায়ী তাদের কাজের জন্য পুরস্কার ও তিরস্কারের ব্যবস্থা করা যায়। যিনি দক্ষ তিনি তার কাজের জন্য পুরস্কৃত হলে এবং যিনি অদক্ষ বা দায়িত্বহীন তিনি তিরস্কৃত হলে বা শাস্তি পেলে প্রশাসনিক জবাবদিহিতা অনেকাংশে নিশ্চিত করা সম্ভব। অভ্যন্তরীণ উপায়ে জবাবদিহিতা নিশ্চিতের আরেকটি বিশেষ কৌশল হলো নিরীক্ষা। প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতের ক্ষেত্রে নিরীক্ষার ভূমিকা অত্যন্ত বেশি। কোনো কর্মকর্তা বা কোনো সংস্থা সরকারি অর্থের অপচয় করছেন কিনা বা কোনো অনিয়ম করছেন কিনা বা কোনো জায়গায় অপব্যবহার করছেন কিনা সে বিষয়সমূহ প্রতি বছরই নিরীক্ষার মাধ্যমে পরীক্ষা করে দেখা সম্ভব এবং এর মাধ্যমে আয় ব্যয়ের যথার্থতা নিরূপণও সম্ভব হয়। সেক্ষেত্রে কোনো অনিয়ম হলে নিরীক্ষা প্রতিবেদনে আপত্তি জানানো হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে এই আপত্তির সন্তোষজনক জবাব দিতে হয়। আর সন্তোষজনক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা সহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আনা হয়। সুতরাং নিরীক্ষার মাধ্যমে প্রশাসনিক জবাবদিহিতা নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রতিবেদন এটি প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতের আরেকটি বিশেষ উপায়। প্রত্যেক সংস্থাকে ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট বিভিন্ন কর্মকাণ্ড বা কর্মসূচির একটি প্রতিবেদন পেশের বিধান থাকে। এর মধ্য দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা তার অধস্তন কর্মকর্তা বা কর্মচারীদের দ্বারা সম্পাদিত বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে খুঁটিনাটি বিষয় জানতে পারেন এবং এই প্রতিবেদনের উল্লেখিত বিষয়গুলো যথাযথ হয়েছে কিনা, সেখানে কোনো অনিয়ম হয়েছে কিনা, কোনো দুর্নীতি হয়েছে কিনা, কোনো বিশৃঙ্খলা হয়েছে কিনা এবং সেক্ষেত্রে কোনো ব্যর্থতা ছিল কিনা সকল বিষয় উল্লেখ থাকে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা সে ব্যাপারে অবহিত হন। প্রতিবেদনে উল্লেখিত তথ্য সন্তোষজনক না হলে সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জবাবদিহিতা নিশ্চিতের ব্যবস্থা করতে পারেন এবং প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন। সুতরাং প্রতিবেদন যথাযথ নজরদারি এবং যথাযথ বিশ্লেষণের মাধ্যমে জবাবদিহিতা কার্যকরভাবে প্রতিষ্ঠা করা সম্ভব। বার্ষিক বা নিয়মিত প্রতিবেদনের পাশাপাশি গোপনীয় প্রতিবেদনের মাধ্যমেও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। সরকারি ও বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের জন্য বার্ষিক প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে তাদের কর্মদক্ষতা, জবাবদিহিতা এবং তাদের যোগ্যতার মূল্যায়ন করা হয়ে থাকে। এই সকল প্রতিবেদনে জবাবদিহিতা পরিপন্থী কোনো কাজ সংগঠিত হলে বা কোনো অনিয়ম সংগঠিত হয়ে গেলে বা কোনো আচরণ বিধি লঙ্ঘিত হলে তার উল্লেখ থাকে এবং সংশ্লিষ্ট কর্মচারীদেরকে সতর্কতা বা শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হয়। সুতরাং বার্ষিক গোপনীয় প্রতিবেদন জবাবদিহিতা নিশ্চিতের একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর উপায়। অভ্যন্তরীণ উপায়ে
প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতের আরেকটি উপায় হলো আচরণবিধি প্রণয়ন এবং তা বাস্তবায়ন নিশ্চিত করা। প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকল্পে কর্মচারীদের আচরণবিধি যথেষ্ট গুরুত্বপূর্ণ। সকল সরকারি কর্মচারীদেরকে চাকরিতে প্রবেশের পরপরই কতিপয় বিধিমালা জানানো হয় অথবা প্রশিক্ষণ দেওয়া হয় এই সংক্রান্ত, এবং এই সকল প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী কি করতে পারবে এবং কি করতে পারবে না, তাদের কাজের সীমা কতটুকু, কি করলে কি ধরনের শাস্তি পাবে, এই সকল বিষয়গুলো। বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের জন্য কর্মচারী বিধিমালা 1979, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 1985 সহ আরও বিভিন্ন ধরনের আচরণবিধি থাকে, এবং সময়ে সময়ে সরকারের পক্ষ থেকে আচরণবিধি সংশোধিত হয়ে থাকে এবং বিশেষ নির্দেশনাও থাকে। এই সকল আচরণবিধি নিশ্চিত করতে পারলে সংশ্লিষ্ট দপ্তর এবং দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব। পরিদর্শন। অভ্যন্তরীণ উপায়ে জবাবদিহিতা নিশ্চিতের আরেকটি উপায় হলো পরিদর্শন। পরিদর্শনের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা তার অধস্তন অফিসে বিভিন্ন সময়ে পরিদর্শনের মাধ্যমে তাদের কর্মকাণ্ড, তাদের সফলতা ব্যর্থতা, তাদের কর্মতৎপরতা, তাদের দায়িত্বশীলতা, তাদের অপব্যয় এবং এমনকি দুর্নীতির বিষয়েও তদন্ত করতে পারেন বা জানতে পারেন। এই পরিদর্শন দু ধরনের হতে পারে: নিয়মিত পরিদর্শন এবং হঠাৎ পরিদর্শন। নিয়মিত পরিদর্শনের মাধ্যমে অধস্তন কর্মকর্তাদেরকে সবসময় কর্মতৎপর এবং দায়িত্বশীল হওয়ার পরিবেশ তৈরি করা হয় এবং তাদের যথাযথ দায়িত্বশীলতা নিশ্চিত করা সম্ভব। একই সাথে হঠাৎ পরিদর্শনের মাধ্যমেও সেখানে কোনো বিশৃঙ্খলা বা অনিয়ম বা দায়িত্বশীলতার ঘাটতি থাকলে তা উদ্ঘাটন সম্ভব। পরিদর্শন নিয়মিত থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অধস্তন অফিসে জবাবদিহিতা খুব সহজে এবং কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব। তদন্ত। অভ্যন্তরীণ উপায়ে প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতের একটি বিশেষ উপায় হলো তদন্ত। প্রত্যেক প্রতিষ্ঠানে বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে কোনো অনিয়মের অভিযোগ উত্থাপিত হলে তদন্ত কমিটি গঠন করা হয় এবং এই তদন্ত কমিটি কাজের অগ্রগতি, আর্থিক শৃঙ্খলা এবং আচরণবিধি শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ সংগঠিত হলে তা যথাযথভাবে মূল্যায়ন এবং রিপোর্ট পেশ করেন। তদন্ত কমিটির রিপোর্টে কোনো অনিয়ম প্রমাণিত হলে কর্মচারীদেরকে বিভিন্ন ধরনের সাজা পেতে হয়। তাই এই কমিটির রিপোর্টের ভয়ে অনিয়ম ও দুর্নীতি থেকে কিছুটা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী সতর্ক থাকেন। তাই আমরা বলতে পারি তদন্ত কমিটি গঠনের মাধ্যমে প্রশাসনিক জবাবদিহিতা অনেকাংশে নিশ্চিত করা সম্ভব। প্রশাসনিক অভ্যন্তরীণ জবাবদিহিতা নিশ্চিতের আরেকটি উপায় হলো বাজেটের মাধ্যমে নিয়ন্ত্রণ। প্রশাসনিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাজেট একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। প্রতিটি সংস্থার জন্য আর্থিক বাজেট থাকে, তাই বাজেটের বিষয় বরাদ্দ অনুযায়ী সংস্থাকে কাজ সমাপ্ত করতে হয়।
বাজেটের বরাদ্দ অনুমোদিত অর্থের অধিক বা নিয়ম মাফিক না হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তার ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট জবাবদিহি করতে হয়। তাই বাজেট জবাবদিহিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে গণ্য। উল্লেখ্য, কোনো কর্মকর্তার জবাবদিহিতা নিশ্চিত করতে গেলে তার বাজেটকে নিয়ন্ত্রণের মাধ্যমে তার কর্মকাণ্ড, তার অপব্যবহার ইত্যাদি নিয়ন্ত্রণ করা সম্ভব। সুতরাং বাজেট প্রশাসনিক নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ উপায় বা কৌশল। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আলোচনা করছি বাহ্যিক উপায়ে জবাবদিহিতা নিশ্চিতের কৌশল সম্পর্কে। এটি হলো এমন এক ধরনের পদ্ধতি বা কৌশল বা উপায় যা প্রশাসনিক কর্মকাণ্ডের বাইরে, অর্থাৎ প্রশাসনের কর্মকর্তাদের দ্বারা নয়, বাহ্যিক পরিবেশ বা বাহ্যিক সামগ্রিক অবস্থার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিতের উপায়। প্রথমেই রয়েছে আইন তৈরি। প্রশাসনিক কর্মপ্রক্রিয়া বা কর্মী ব্যবস্থাপনা বা নেতৃত্বের মধ্য দিয়ে যখন সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ন্ত্রণ করা না যায় বা জবাবদিহিতা নিশ্চিত করা না যায়, সেক্ষেত্রে সরকার আইনসভার মাধ্যমে প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে পারে এবং এই আইন প্রয়োগের মধ্য দিয়ে প্রশাসনের কর্মকর্তা বা কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। সময়ে সময়ে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে পারে এবং এই আইনের মধ্য দিয়ে জবাবদিহিতা নিশ্চিতের পরিবেশ সৃষ্টি করতে পারে। একে আইন বিভাগীয় নিয়ন্ত্রণও বলা হয়ে থাকে। প্রশ্ন জিজ্ঞাসা। এটি বাহ্যিক উপায়ে জবাবদিহিতা নিশ্চিতের একটি উপায় হতে পারে। সরকারি কর্মকর্তা বা কর্মচারী অথবা বেসরকারি সংগঠনের ক্ষেত্রেও প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা যায়। যারা স্টেক হোল্ডার থাকেন বা সেবা প্রাপ্য, তারা বিভিন্ন অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদেরকে প্রশ্ন করার সুযোগ পেয়ে থাকেন। অনেক ক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন জিজ্ঞাসা করে থাকেন বা অনেক সময় তদন্ত কমিটি বা সংসদীয় কমিটির মুখোমুখি হতে হয় বিভিন্ন কর্মকর্তাকে। এই প্রশ্ন জিজ্ঞাসার মধ্য দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী কোনো অনিয়ম করেছেন কিনা, কোনো অসদাচরণ করেছেন কিনা, কোনো দুর্নীতি করছেন কিনা, অনেক ক্ষেত্রেই তা বেরিয়ে আসে। সুতরাং প্রশ্ন জিজ্ঞাসার মধ্য দিয়েও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা যায়। অনাস্থা প্রস্তাব বাহ্যিক জবাবদিহিতা নিশ্চিতের একটি কৌশল বা উপায়। যদিও সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে অনাস্থার মুখোমুখি খুব কমই হতে হয়, তারা স্থায়ীভাবে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত থাকেন, তথাপি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষ করে খোদ সরকারকে আইনসভায় অনাস্থার মুখোমুখি হতে হয় এবং আইনসভার অনাস্থা পাশ হলে সরকারকে পদত্যাগ করতে হয়। যে কারণে সরকার তার কর্মকর্তা কর্মচারীদেরকে এমন জবাবদিহিতা নিশ্চিতের চেষ্টা করেন যাতে করে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে না হয়। ন্যায়পালের মাধ্যমে বাংলাদেশ সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে প্রশাসনিক জবাবদিহিতা বা অনিয়ম নির্মূলের একটি পদ সৃষ্টি করা হয়েছে। ন্যায়পাল নামের এই পদটি একজন বিশেষ ক্ষমতাধর ব্যক্তি নিযুক্ত হবেন
যিনি বিশিষ্ট প্রতিবেদক এবং প্রশাসনিক অনিয়ম, অভিযোগ, অপশাসন ও ব্যক্তি অভিযোগ তদন্ত করার জন্য দায়িত্বপ্রাপ্ত। এটি একটি সাংবিধানিক সংস্থা যার মাধ্যমে জবাবদিহিতার বিষয় সংবিধিবদ্ধভাবে নিশ্চিত করা হয়েছে। তাই একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে প্রশাসনকে নিয়ন্ত্রণ করার একটি শক্তিশালী মাধ্যম হিসাবে ন্যায়পাল ভূমিকা রাখতে সক্ষম। বিচার বিভাগীয় নিয়ন্ত্রণ। প্রতিটি রাষ্ট্রেই বিচার বিভাগ সর্বোচ্চ সংস্থা হিসাবে যে কোনো অনিয়ম, দুর্নীতি বা বিশৃঙ্খলা নির্মূলে কাজ করে থাকেন বা এ ব্যাপারে ক্ষমতার প্রাপ্ত। প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা ক্ষেত্রে বিচার বিভাগের ভূমিকা রয়েছে। বিচার বিভাগ অনিয়ম, দুর্নীতি, বিশৃঙ্খলা বা অপচয়ের বিচারের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে এই বার্তা দিয়ে থাকেন যে জবাবদিহিতা নিশ্চিত করা না হলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। এল.ডি. হোয়াইট এর কথায়, সংসদ নীতিমালা প্রণয়ন করে, নির্বাহী বাস্তবায়ন করে এবং বিচার বিভাগ শাসনতান্ত্রিক ও আইনগত বৈধতা নিশ্চিত করে। প্রশাসনিক ব্যবস্থা তথা আমলাদের উপর আইনসভা যতটুকু নিয়ন্ত্রণ আরোপ করে, ঠিক ততটুকু বিচার বিভাগেও কর্তৃত্ব আরোপ করে থাকে। বিচার বিভাগ সংসদ নিয়ন্ত্রণের আইনগত বৈধতা নিশ্চিত করে। মোট কথা, আমলা তথা কর্মকর্তা কর্মচারীদের কার্যাবলী ও কর্তৃত্ব শাসনতান্ত্রিকভাবে স্বীকৃত হলেও সেটা কতটুকু বৈধ বা অবৈধ সেটা বিচার বিভাগ নির্ধারণ করার ক্ষমতাপ্রাপ্ত। ফলে প্রশাসনিক বা আইনগত উপায়ে কোনো কারণে যদিও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব না হয়, বিচার বিভাগের নিয়ন্ত্রণের মাধ্যমে সেই ক্ষেত্রেও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বাহ্যিক উপায়ে জবাবদিহিতা নিশ্চিতের আরেকটি মাধ্যম। সাধারণত বিভিন্ন পেশাজীবী সংস্থা এবং এই সকল সংস্থার সদস্যবৃন্দ কোনো সেবাদাতা বা বিশেষ সংস্থাকে চাপে রেখে তাদের দায়িত্বশীলতা নিশ্চিত করে থাকেন এবং দাবি আদায় হওয়া পর্যন্ত তারা ওই দপ্তর বা সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারেন। নিয়মতান্ত্রিক বা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন না করলে সংস্থার সুনাম নষ্ট হয় এবং অনেক সময় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সেটা সংবাদ মাধ্যম বা সরকারের দৃষ্টিতে আনয়ন করেন। অনেক ক্ষেত্রে পেশাজীবী সংস্থা কর্তৃক কোনো সংস্থার অনিয়মকারী সদস্যকে বহিষ্কারের মাধ্যমেও তার জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন। সুতরাং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী জবাবদিহিতা নিশ্চিতের ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করতে পারেন বলে ধারণা করা হয়। গণমাধ্যম এটি জবাবদিহিতা নিশ্চিতের আরেকটি বিশেষ মাধ্যম। বর্তমান সময়ে সারা বিশ্বে গণমাধ্যমের ব্যাপক কর্মতৎপরতা প্রশাসনিক জবাবদিহিতা সৃষ্টিতে ভূমিকা পালন করছে। যে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি এবং দায়িত্বহীনতার খবর পত্রপত্রিকা
ইলেকট্রনিক মাধ্যম এবং সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। আর গণমাধ্যমে এসব অনিয়ম, দায়িত্বহীনতার অভিযোগ আসার ভয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ তৎপর থাকেন যাতে করে নিজেদের সুনাম নষ্ট না হয় বা প্রশাসনিক শাস্তির মুখোমুখি হতে না হয়। গণমাধ্যমের এই ভূমিকা দুর্নীতিগ্রস্তদের জন্য একটি সতর্ক সংকেত, একটি বিশেষ নিয়ন্ত্রণকারী পক্ষের মতো কাজ করে থাকে। আন্দোলন এটি একটি বাহ্যিক উপায় প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা, যার মাধ্যমে হয়ে থাকে। আমরা বিভিন্ন সময়ে দেখে থাকি প্রশাসনিক বিভিন্ন অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতির বিরুদ্ধে জনগণ সোচ্চার হয়। এটি মূলত আন্দোলন। এই আন্দোলনের ভয়ে অনেক সময় যারা দুর্নীতিগ্রস্ত তারা সংকুচিত থাকেন এবং সতর্ক থাকেন। আন্দোলনের মাধ্যমেও বড় বড় দুর্নীতির কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে বা নির্মূল করা হয়ে থাকে। আন্দোলনের ভয়ে যারা সংশ্লিষ্ট থাকেন তারা সতর্ক থাকেন। আন্দোলনের মধ্য দিয়ে একদিকে যেমন স্থানীয় পর্যায়ে এক ধরনের চাপ সৃষ্টি হয়, আন্দোলনের ফলে সরকারের নজরে সংশ্লিষ্ট বিষয়টি আসে। যদি কখনো জবাবদিহিতা খামখেয়ালি করা হয় বা দায়িত্বহীনতার ঘটনা ঘটে, সেক্ষেত্রে জনতার পাশাপাশি সরকারও ব্যবস্থা নেওয়ার সুযোগ পান। আন্দোলনের ভয়ে সেবাদাতা বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা সতর্ক থাকেন এবং নিজেদেরকে সংযত রাখেন। এটি একটি বাহ্যিক উপায় হিসাবে প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতের কৌশল হিসাবে কাজ করে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ধরে প্রশাসনিক কেন্দ্রীকরণ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং প্রশাসনিক জবাবদিহিতা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলে। ধৈর্য ধরে আলোচনা শোনার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সময়ের সংক্ষিপ্ততার কারণে আলোচনা সংক্ষিপ্ত করার যথেষ্ট চেষ্টা হয়েছে, তথাপি সচেষ্ট ছিলাম পুরো বিষয়টি তোমাদের বোধগম্য করে তোলার জন্য। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। তোমরা যে যেখানে থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে, অন্যকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করবে, নিয়মিত পড়াশোনা করবে। তোমাদের মঙ্গল কামনায় শেষ করছি আজকের ক্লাস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনা